আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় রেকর্ড 239 জনের মৃত্যু, শনাক্ত 15,271 জন। বাইরের রোগীতে পরিপূর্ণ ঢাকার হাসপাতাল, খালি নেই আইসিইউ। কঠোর লকডাউন এখন ঢিলেঢালা, রাজধানীর রাস্তায় বেড়েছে ব্যস্ততা, থামছে না ঢাকামুখী জনস্রোত, কারখানা খুলতে চান মালিকরা। করোনার টিকা নিতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের, এসএমএস জটিলতায় কেন্দ্রে ভিড়, বয়সসীমা কমিয়ে এখন 25 বছর। ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, 194 রোগী হাসপাতালে ভর্তি, আলাদা ওয়ার্ড চালুর পরামর্শ, সতর্কতার আহ্বান মেয়রা থেকে। দর্শক বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও 239 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,255 জন। আর গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 15,271 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগী হল 12,26,253 জন। করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো। রোগীতে পরিপূর্ণ প্রতিটি হাসপাতাল, অনেক ক্ষেত্রে সাধারণ শয্যার চেয়ে রোগী ভর্তি রয়েছে বেশি, কোথাও খালি নেই আইসিইউ, এমনকি এইচডিইউও মিলছে না। ঢাকার বাইরে থেকে আসা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ডেনিজ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এখানে রোগী ধারণ ক্ষমতা 300 জন, কিন্তু বর্তমানে রোগী ভর্তি আরও বেশি। এর মধ্যে আইসিইউ সংকট তো রয়েছেই, আর আইসিইউ পাওয়া এখন ভাগ্যের ব্যাপারও। এখন আবার অবস্থার অবনতি, এখন হয় আইসিইউ লাগবে, হয় আমি প্রাইভেট হসপিটালে নিতে হবে, আর নতুবা আমাকে। আইসিইউ কি খালি পেয়েছেন? না, আইসিইউ তারা আইসিইউর কোনো গ্যারান্টি দিচ্ছে না, বলে যে রোগীর যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের কোনো দায় নেই। একই চিত্র মহাখালীর করোনা ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে। কিছুক্ষণ পরপর হাসপাতালে ঢুকছে একটির পর একটি অ্যাম্বুলেন্স। এই হাসপাতালও পরিপূর্ণ রোগীতে, খালি নেই আইসিইউ, এইচডিইউ। রোগীর স্বজনরা জানান, জেলা উপজেলা হাসপাতালে রোগীর সংকটাপন্ন অবস্থায় কর্তৃপক্ষ অসহায় আত্মসমর্পণ করছেন। শেষ ভরসা হিসেবে সবাই ছুটছেন ঢাকায়। সেখানে যে এবিলিটি আছে সবকিছু করা হয়েছে আর কি, এর উপরে আর করার মতো ইয়া নেই। আইসিইউতে ভর্তি করানো লাগবে নাকি বলে এখনো সঠিক বলতে পারতেছি না আর কি। রোগীর অবস্থা স্বাভাবিক থাকে না, অনেকটা খারাপ থাকে। আইসিইউ বানা, অক্সিজেন ভালো করে পাইতেছে না, মানে সব কিছু শর্ট। যে আমার আম্মা স্ট্রোক করছে, যে অবস্থা বুঝতেছি আর কি। ডাক্তার বললো, ডাক্তার কি তুমি না আমি কি না আপনি ডাক্তার। তখন এরা বুকে সিসি করছে, করার পরে বলতেছে আইসিইউতে নিয়ে যান। ডিএনসিসি হাসপাতালের পরিচালক জানান, রোগীর চাপ সামলানো দিন দিন দুরূহ হয়ে পড়ছে। ঢাকার বাইরে থেকে আসা রোগীরা বেশিরভাগই সংকটাপন্ন। স্যার, আমরা আজও কিছু পেশেন্ট দেখলাম যারা আইসিইউ না পেয়ে ফিরে যাচ্ছেন, এবং সেটি তো ঘটবেই, কারণ আইসিইউ থাকছে না। আপনাদের একটা জিনিস বলি, আমরা যখন সকাল 8টায় যখন আমি রিপোর্ট দিচ্ছি 200 বেড আমার পূর্ণ হয়েছে, এরপরে তো আমার রাউন্ডগুলো হচ্ছে, প্রফেসর বা ডক্টররা রাউন্ড দিচ্ছে। রাউন্ড দেওয়ার সাথে সাথে তাদের যারা এইচডিইউতে বা এখনও দেখবেন ওই যে আমার ইমার্জেন্সিতে দেখবেন 3-4 জন শুয়ে আছে, দে আর সিরিয়াস। তো এই পেশেন্টগুলোকে এবং যারা ওর্স হয়ে মানে খারাপ হয়ে গেছে তাদেরকে তো আমরা অলরেডি আবার এখান থেকেই আইসিইউতে দিয়ে দিচ্ছি। সো ওই যে 4-5টা খালি দেখছেন সেটা কিন্তু ভরে যাচ্ছে, 10টা-11টার মধ্যেই ভরে যাচ্ছে। এর মধ্যে আবার নতুন যারা আসছে তাদেরকে আমরা ওই যে এইচডিইউতে যে কিছু খালি হলো তখন ওখানে আমরা তাদেরকে ভর্তি করছি। দেশে 20,000 ছাড়িয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। যে আকারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চিকিৎসা নিয়ে শঙ্কার কথা জানান একেএম নাসির উদ্দিন। খুব ডিমার্কেট করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে কঠোর লকডাউনের 7ম দিন। রাজধানীর রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল আগের চেয়ে আরও বেড়েছে। ব্যক্তিগত গাড়ির স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছে, তবে বিভিন্ন পথে ঢাকায় ফিরছেন অনেকেই। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ঢাকামুখী মানুষের জনস্রোত। অফিস, আদালত, কলকারখানা ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার অজুহাত দেখান ফিরে আসা মানুষ, তবে যৌক্তিক কারণ ছাড়া কাউকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। অনেকটা শিথিলতার মধ্য দিয়েই চলছে কঠোর লকডাউন। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। গণপরিবহন না চললেও গাবতলী দিয়ে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছেন এক শ্রেণীর মানুষ।
তবে ঢাকা পৌঁছাতে রাস্তায় দুর্ভোগের পাশাপাশি কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আমার বাড়ি হলো বগুড়া, এখানে আমাদের ভ্যাকসিন দেওয়ার কথা বলতেছে, তো সেজন্য আগেই উপস্থিত হওয়ার জন্য এসে পড়ছে আর কি। আজকে থেকে ডিউটি, আজকে না গেলে আমার চাকরি থাকবে না। আমি মেডিকেলে জব করি ইবনে সিনা। রোগী দেখতে গেছিলাম, আমি যাচ্ছি নিউরোসায়েন্স হসপিটালে ব্লাড দেওয়ার জন্য। করোনার টিকা জরুরি প্রয়োজন, এমনকি ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় প্রবেশ করছেন অনেকেই। চেকপোস্টগুলোতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রী এবং চালকদের, তবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যারা একবারে হয়তুক বের হচ্ছে তাদের জন্য আমরা আমাদের প্রসিকিউশন আছে, প্রসিকিউশনের ব্যবস্থা আছে, আর অনেকে আমরা ঘুরাই দিচ্ছি। আমরা প্রত্যেকটা গাড়ি চেক করতেছি, চেক করে আমরা পাস করতেছি। আর্থিক প্রতিষ্ঠান যেগুলি আছে এগুলি খোলা আছে, তারা যাচ্ছে। আর কিছু মানুষ তো পায়ে হেঁটে আসা যাওয়া করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করে যাচ্ছি। যে সরকার যে বিধিনিষেধগুলো দিছে তার আওতায় ব্যাংকার, ডাক্তার এরা তো পড়ে না, সেই অনুযায়ী ওনাদের গাড়ির চাপটা বেশি আর। রাজধানীর ভিতরের চেকপোস্টগুলোতেও চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। রাজধানীতে প্রবেশের পাশাপাশি বাইরে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। পোশাক সহ সকল শিল্প কলকারখানা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বিজিএমইএ এর বৈঠকের পর তারা এই দাবি করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ৫ আগস্টের আগে শিল্প কলকারখানা খোলা যায় কিনা সে বিষয়ে শিল্পপতি সহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন, কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখা সম্ভব হচ্ছে না। গত 13 জুলাই দুপুরে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় বিধিনিষেধের সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ থাকবে। আপনার পোর্টের যানজট আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের। পৃথিবীর সব জায়গা প্রায় খুলে দিছে, আমাদের যারা বায়ার কাস্টমার তারা স্বাভাবিক হয়ে গেছেন। এই সময় যদি আমরা লকডাউন করে সবকিছু বন্ধ রাখি তাহলে আমাদের বাজার হারানোর একটা বিশাল সম্ভাবনা আছে। দর্শক, লকডাউনের পরিস্থিতির খবর জানাতে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহবুব, আপনি তো রাজধানীর বাড়িধারা এলাকায় রয়েছেন, তো সেখানে লকডাউনের পরিস্থিতি কেমন দেখছেন? আরশিদা, বাড়িধারায় আসলে আসার পথে আমরা গুলশান সহ বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। সেখানে কিন্তু দেখেছি যে আসলে রাস্তায় কিন্তু ব্যক্তিগত অনেক গাড়ি নেমেছে এবং পাশাপাশি এই লকডাউনের সময় যে রিক্সা চলাচল করে সেখানেও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আমরা দেখেছি। এখন আমরা বাড়িধারা এই সেই ডিওএসএস সংলগ্ন গেটের যে পাশের যে গলি, সেই অলিগলিতে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন এসেছি তখন প্রচুর লোকজন কিন্তু আমরা দেখেছি বাইরে আছে, এবং আমাদের ক্যামেরা পার্সন রফিক একটু সামনে এগিয়ে যদি দেখান, সেটি হচ্ছে যে প্রচুর লোকজন কিন্তু আসলে বাইরে রয়েছেন। অনেকে দোকানপাট আসলে খোলা রেখেছেন, এগুলো যদিও 8টা পর্যন্ত খোলা, অনেকের দোকান 8টা পর্যন্ত আসলে খোলা রাখার বিধান আছে, অনেকের দোকান নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আছি ঠিক তার পাশে কিন্তু প্রচুর আসলে মহিলা পুরুষ তারা যাচ্ছেন এবং যথারীতি যার যার বাসার সামনেও কিন্তু অনেকে কিন্তু দাঁড়াচ্ছেন। অনেক রেস্টুরেন্ট আসলে খোলা রাখতে আমরা দেখেছি, এখানে আসলে ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা আসলে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আমরা দেখছি যে এই যে যত গলির ভিতরে আসলে ঢোকা যাচ্ছে ততই কিন্তু আসলে লোকজনের যে আধিক্য সেইগুলো কিন্তু আমরা খেয়াল করছি। আমরা এখানে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সাথে। এখানে সম্ভবত আমরা একজনের সাথে কথা বলছি। আপনি তো সার্ভিস দিচ্ছেন, আপনাদের দোকান কয়টা পর্যন্ত খোলা? 8টা। আপনার মুখে মাস্ক কোথায়? মাছ আছে, পকেটে মাছ। পকেটে মাছ রাখার কি জিনিস বিষয় না? আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলছি। ভাই, আপনার মুখে মাস্ক নাই কেন? কথা বলা যায় ফোনে, তাই ফোনে কথা বলছে তাই। আচ্ছা, ফোনে কথা বলছেন তাই। আমরা একজনকে, কাস্টমার তো খাওয়ানোর কথা না যে আপনার ঠিক আছে, পার্সেল শুধু। আপনারা আসলে দেখতে পেলেন যে এখানে যারা রয়েছে, যারা খাদ্য তৈরি করে, তাদের মুখেও কিন্তু আমরা কোনো মাস্ক দেখছি না। তারা কোনোভাবেই আসলে স্বাস্থ্যবিধি কিন্তু মানছে না। যেখানে প্রতিদিন প্রায় 300 ঘর ছুঁই ছুঁই করছে, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করার যে প্রভাব,
যে সেইটাও কিন্তু আমরা দেখছি যে সেগুলোও আছে। আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ভিতরে খাওয়া দাওয়ার হচ্ছে এবং মাস্ক কিন্তু আমরা ঢোকার পরে যথারীতি ঢুকছে। আমরা একটু ক্যামেরা পার্সন রফিক একটু আসেন, ভিতরে দেখেন আসলে যেখানে হোটেলের মধ্যে বসে খাওয়ার কোনো নিয়ম নীতি নেই, সেখানে কিন্তু আমরা দেখছি যে হোটেলের মধ্যে খাচ্ছে। আপনারা এই করোনা সংকটের মধ্যেও কেন হোটেলে খাচ্ছেন? ডিউটিতে যেতেছি, যার কারণে এখন খায়। তারপর আপনাদের অফিসে তো খাওয়ার ব্যবস্থা থাকার কথা। জি, লুকানের কি আছে? আমরা চুরি করতেছি নাকি? ঘটনা হচ্ছে অফিসের খাবার আছে, কিন্তু আমাদের আজকে একটা বেতনের ইনক্রিমেন্ট ছিল, যার কারণে আমরা একটু বসে খাইতেছি। আসলে দেখছেন যে এখানে করোনার সাথে আমরা একটু ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে চাই। উনি আসলে এই মুহূর্তে ডেস্কে নাই, আমরা ওনাকেও ঠিক ডেস্কে দেখছি না। কেন আসলে যেখানে সরকার বলছেন যে হোটেল রেস্তোরাঁ 8টা পর্যন্ত খোলা রাখতে পারবেন, কিন্তু সেগুলো হচ্ছে অবশ্যই ভিতরে খাওয়ানো যাবে না, কিন্তু তারা কিন্তু আসলে খাওয়াচ্ছেন। তো সেই জায়গাটাই কিন্তু এইখানটায় আমরা দেখছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়গুলো সিরিয়াস। দক্ষিণ কালাচাঁদপুর গুলশান 2 এই এলাকার কিন্তু আসলে অবস্থা, ভিতরে কিন্তু প্রচুর দোকানপাট খোলা আছে, যার যার মতো করে শেষে খুলে রেখেছে এবং এলাকার মানুষের মধ্যে যে সচেতনতা, আমাদের রফিক একটু পেছনের দিকটায় যদি ঘোরান তাহলে আমরা দেখতে পারবো যে প্রচুর লোকজন বিভিন্ন কর্মক্ষেত্রে থেকে কেউ আসছে, কেউ হয়তো ঘুরতে বেরিয়েছে এবং বিশেষ করে এখানের হোটেলগুলোর যে তারা যারা সার্ভ করছে তাদের মধ্যেও কিন্তু সেই সচেতনতার বিষয়গুলো নেই। তো সব কিছু মিলে আসলে আরেকটি বিষয় তা হচ্ছে যে এই এলাকায় কিন্তু আসলে ডেঙ্গু পরিস্থিতি, মানে হচ্ছে মশার প্রচুর আধিক্য রয়েছে, সেটি আমাদের এই এলাকার লোকজন জানিয়েছেন। ডেঙ্গু যে হারে বাড়ছে, সুতরাং এই এলাকাবাসী দাবি করেছেন যেন অনতিবিলম্বে বেশি করে মশার ঔষধ ছিটানো হয় আর সিধা, এটিও কিন্তু এই এলাকার লোকজন বলছে। তো এই ছিল আসলে এই এলাকার যে অভিজাত এলাকার সংলগ্ন যে গলি, সেই গলির আসলে অবস্থা। এলাকার সচেতন মানুষ দাবি করছেন যে এ ব্যাপারে যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। তার সাথে এই ছিল আসলে এখানকার অবস্থা। মাহবুব সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত, জানাচ্ছিলেন সেখানকার লকডাউন পরিস্থিতি। জানাবো আরও কিছু খবর। রাজধানীতে বাড়ছে করোনার টিকা গ্রহীতাদের ভিড়। অনেকে রেজিস্ট্রেশনের পর SMS না পাওয়ায় ভিড় করছেন টিকা কেন্দ্রে। রাজধানীর টিকা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ভালো থাকলেও অনেকাংশ হাসপাতালে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। SMS পেয়ে যারা কেন্দ্রে আসছেন সামান্য ভোগান্তি হলেও টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন তারা। সক্ষমতা অনুযায়ী 800 থেকে 4000 পর্যন্ত ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে প্রতিটি কেন্দ্রে। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। করোনার টিকা গ্রহণের প্রত্যাশায় রাজধানীর সকল হাসপাতালের টিকা কেন্দ্রে দেখা যায় এরকম দীর্ঘ লাইনের অধিকাংশরাই রেজিস্ট্রেশন করে SMS পেয়ে আসছেন টিকা নিতে, কিন্তু অনেকেই আবার SMS না পেয়ে আসছেন, আর যে কারণে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দায়িত্বরতদের। দীর্ঘ লাইনে ভোগান্তি হলেও হাসপাতালগুলোর টিকা প্রদান ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন টিকা প্রত্যাশীরা। ফার্স্ট টিকা আমার মডার্ন, আলহামদুলিল্লাহ ভালো, কোনো কষ্ট হয় নাই। একটু লাইনে দাঁড়ানো ছিলাম, প্রথম ডোজ টিকা দিলাম, মডার্না টিকা দিল, ভালোই লাগলো আর কি। এরকম মানে একটু শৃঙ্খলা হলে ভালো হতো। তবে স্বাস্থ্যবিধি নিয়ে অনেকটাই উদ্বিগ্ন তারা। পরিবেশ খুব সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা যারা টিকা নিতে আসছি তাদেরকে আরও সচেতন হওয়া উচিত। আমি এখানে এসে হতাশ হলাম, এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ওনাদের ইঞ্জেকশনটা যারা দিচ্ছে পুশ করতেছে, এটা সিস্টেম ঠিক আছে। আশেপাশে যে আমরা যারা ইঞ্জেকশন নেওয়ার জন্য আসছে এদের স্বাস্থ্যবিধি মানার কেউ মনে চলতেছে না। করোনার টিকাদান কর্মসূচি আর বন্ধ হবে না, টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী প্রতিনিয়তই বাড়ানো হচ্ছে টিকার সংখ্যা। এক একটা সেন্টারের উপর নির্ভর করে, যার সেন্টারে যে সক্ষমতা আছে। অনেক সেন্টারে 3000 পর্যন্ত 4000 পর্যন্ত দিয়েছে একদিনে। আমার সেন্টারে একদিনে আমরা 1200-1500 আমরা দিয়েছি। এখনও আমরা দেখা যাচ্ছে 1000 ডেলি দিচ্ছি, কারণ এখন মানে রেজিস্ট্রেশন যত বেশি করবে তত বেশি মেসেজটা আমরা পাঠাতে পারছি। সবাই ভ্যাকসিন পাবে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অস্থিরতার কারণ নেই। যখন আপনার টিকা কেন্দ্রে আসবেন অবশ্যই আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
বেশি সংখ্যক মানুষকে করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য টিকা নেয়ার বয়সসীমা আবারও কমিয়েছে সরকার। এখন থেকে 25 বছর বা তার বেশি বয়সীরা করোনা টিকা নিতে পারবেন। দুপুরে করোনা টিকা নিবন্ধনের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে গিয়ে দেখা যায় 25 বছর ও ততোর্ধ্ব বিষয়টি যুক্ত করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী 30 বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। 19 জুলাই করোনার টিকা নেওয়ার বয়স 30 বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে 5 জুলাই করোনা টিকার বয়স 35 বছর করা হয়। গত 7 ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনা টিকার জন্য নিবন্ধনের জন্য 40 বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 194 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে 181 জন ও ঢাকার বাইরের হাসপাতালে 13 জন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 642 জন। রাজধানী ঢাকার ভর্তি হওয়া 181 জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে 62 জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে 119 জন। এছাড়া চারজন ডেঙ্গুতে মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। রাজধানী হাসপাতালে ক্রমবর্ধমান হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করার সুপারিশ করেছেন চিকিৎসকরা। আর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় উত্তর সিটিতে 42টি স্পটে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। আর জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বর্তমান সময়ে করোনা নিয়ে মানুষ যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময়ে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। চলতি মাস থেকে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এডিসির বংশ নির্মূলে তৎপর ঢাকা 2 সিটি কর্পোরেশন। জনগণের সচেতনতা বাড়াতে উৎপত্তি স্থলে কিভাবে এডিস মশার বিস্তার ঘটে প্রতীকীভাবে তা তুলে ধরেন উত্তরের মেয়র। যে এই ডাবের পানিতে এই লার্ভাটা জন্ম হয়েছে, আপনারা সবাই দেখুন। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের কথাও জানান আতিকুল ইসলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন থেকে 42টি ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি। আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি। আমরা চেষ্টাটা অব্যাহত রাখব। চলমান মহামারীর এই সময়ে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড বাড়ানো জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। তো প্রত্যেকটা হসপিটালে এখন দেখা যাচ্ছে যে আসলে যেহেতু ডেঙ্গু আউটব্রেকটা বেড়েছে, তো অন্যান্য হাসপাতালের পাশাপাশি ঢাকা শিশু হাসপাতালে কিন্তু ডেঙ্গু সেল এবং ডেঙ্গু টিম গঠন করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কাজ করলেই দিতে হবে চাঁদা, না হলে হুমকি ধামকি, এমনকি প্রাণনাশের চেষ্টা। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটায় এমন এক ভুক্তভোগী ঠিকাদারের মামলার সূত্র ধরে কন্ট্রাক্ট কিলিং গ্রুপের 3 সদস্যকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রিভলভার, একটি পিস্তল সহ 3000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসএমআরএফের রিপোর্ট। আমরা সবাই মিলে চাঁদা উঠাইয়ে এই কাজটা করতেছিলাম, মানে ফ্যামিলিগতভাবে যে টাকা খরচ যায় সবাই দিবে। এখান থেকে সে 10,000 টাকা চাঁদা চাইছে আমার কাছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনও শিউরে ওঠেন ঠিকাদার আরব আলী। চাঁদাবাজদের দাবি মেটাতে অস্বীকৃতি জানালে মারধর, এমনকি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হতে হয় তাকে। পিস্তলটা থাবা দিয়ে ধরতে যায়, তখন ওই আমাকে শুট করে দিছে। তারপর আমি থাবা দিয়ে না ধরলে আমার বুকে লাগতো গুলিটা। থাবা দিয়ে তখন আমার এই ডান পায়ে লাগছে গুলিটা। পরে আমার ছেলে, আশেপাশের লোক, আমার ওয়াইফ এসে আমাকে হাসপাতালে নিচে, পরে ওরা ফিরে যাওয়ার পরেও যখন লোকজন আসছে তারপরেও আরেকটা গুলি করছে। ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগীর করা মামলার সূত্র ধরেই অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। অভিযানে চাঁদপুর ও রাজধানীর পল্লবী এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টা একটু কঠিনই ছিল, কারণ চরের মধ্যে এবং তারা ছদ্মবেশী যে তাদেরকে গ্রেফতার করেছে, একটা চরে যেহেতু গিয়েছে, পানি সাঁতরিয়ে তাদের যেতে হয়েছে। গ্রেফতারকৃতরা কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন সময় কিলিং মিশনে অংশগ্রহণ করত। এছাড়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথাও জানান ডিবির অতিরিক্ত কমিশনার। তারা সন্ত্রাসী ইব্রাহিম ও যুবরাজ তত্ত্বাবধানে ঢাকা মহানগর এলাকার ভাসানটেক, ক্যান্টনমেন্ট, পল্লবী থানা এলাকার বিভিন্ন জায়গায় মাটি ভরাট, বিতর্কিত জায়গা জমি দখল বেদখল এবং ঠিকাদারের নিকট থেকে চাঁদা চেয়ে তারা ভয় দেখাতো, কন্ট্রাক্ট শুটিং করত।
কন্ট্রাক্ট কিলিং গ্রুপে ৮-৯ জন সদস্য থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়ে AKM হাফিজ আক্তার বলেন, বাকিদের আটকের চেষ্টা চলছে। SM আরিফ, MyTV, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৪ দিনের ভারী বর্ষণজনিত পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সাথে বেড়েছে পাহাড় ধসও। পাহাড় ধস ও পানিতে ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, টানা বর্ষণজনিত পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে কক্সবাজার জেলার ৪৪টি ইউনিয়নের ৪২৫টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব গ্রামের প্রায় ৭০,৩০০টি পরিবার পানিবন্দী রয়েছে। ভোলার লালমোহনে মেঘনার ২০ কিলোমিটার জুড়ে অবৈধ খুঁটা জাল বসিয়ে সাধারণ জেলেদের মাছ শিকারে বাধা দিচ্ছে প্রভাবশালীরা। এসব প্রভাবশালীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় জীবন জীবিকা নিয়ে ভয়ানক দুর্বিপাকে পড়েছেন ৬-৭ হাজার জেলে পরিবার। লালমোহন তজুমুদ্দিন প্রতিনিধি মোহাম্মদ আরিফের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। ভোলার লালমোহন উপজেলার মেঘনা তীরবর্তী ধলি গৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন, এ দুই ইউনিয়নের প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ জীবন নির্বাহের একমাত্র পথ বলতে মেঘনায় মৎস্য শিকার। তবে প্রায় বছরখানিক ধরে এই এলাকার প্রায় ২০ কিলোমিটার জুড়ে গাছ পুঁতে খুঁটা জাল বসিয়ে ওই এলাকার সাধারণ জেলেদের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে কিছু অসাধু প্রভাবশালী। কিছু লোকজন আমাদের ওখানে করছি জাল বসায়, করছি খুঁড়া বসায়, এখানে মাছ ধরতেছি। গাছ পুঁতে রাখার কারণে সাধারণ জেলেদের জাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জালগুলো জোয়ার ভাসা গেলে ওই খুঁড়ার উপরে পড়লে অনেক জালগুলো নষ্ট হয়। এই খুঁড়াগুলা কারণে অনেক জেলের জাল নষ্ট হয়েছে। আমাকে নৌকা ক্ষতি হয়, জাল ক্ষতি হয়। আর নৌকা ধরেন যে খুঁড়াগুলা ছোট বড় খুঁড়া কাটছে, ছোট খুঁড়ার উপরে আমার নৌকা মরে যায়। কর্তৃপক্ষ বরাবর ধর্ণা দিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ জেলেদের। যে মানে জাহাঙ্গীর মিলিটারি আছে, এর চেয়ারম্যান আছে, বলমেন্টি চেয়ারম্যান, এর আলাউদ্দিন মাঝি, মঞ্জু মাঝি, মির্জান দালাল, জাহাঙ্গীর মাঝি, সবারই আমাকে আরেক ধারে সবাই বলা হয়েছে, মানে এরা করতেছে না, এখানে খুঁড়া কাটছি, খুঁড়ে থাকবে। প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাইতেছি যে তারা এটা দ্রুত যেন এই খুঁড়া জাল উঠানের ব্যবস্থা করে। অবৈধ খুঁটা জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আবেদনের সাথে সাথে আমি আমার জেলা মৎস্য কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, এখানকার ইউনিয়ন সভাপতিদের জানাইছি, এসিলেন্টের সাথে আলাপ হয়েছে, সবার সাথে আলাপ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতেই আমরা এটা দ্রুত ব্যবস্থা নিতেছি। মোবাল্লিক করিম, MyTV, নিউজ ডেস্ক। ভিন্ন এক খবর দিয়ে শেষ করছি সংবাদ। কাকতালীয়ভাবে মিলে গেছে যমজ পাত্র পাত্রী, এমনকি তাদের বংশ উপাধিও। অতঃপর পারিবারিকভাবে বিয়ে। ঘটনাটি টাঙ্গাইলের ভূঁইয়াপুরের। যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের শুভেচ্ছা বার্তা আর দোয়ায় সিক্ত হচ্ছেন নবযুগলদ্বয়। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন মোবাল্লিক করিম। পূর্ব থেকে জানাশোনা না থাকায় এখনো বিভ্রান্ত নতুন জামাই, তেমনি দ্বন্দ্বে রয়েছে নতুন বউরাও। ঠাট্টা মশকরার ছলে অনেকে জিজ্ঞেস করছেন কে কার জামাই বা বউ। আর হবেই বা না কেন, জামাই বউ সবাই যে যমজ। টাঙ্গাইলের ভুয়াপুরের বাগবাড়ি গ্রামের আব্দুল রশিদের ছেলে আলামিন ও আমিনুল নামের যমজ দুই ভাই পড়াশোনা শেষে বর্তমানে ঢাকায় কর্মরত। অপরদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানাও উচ্চশিক্ষিত। কাকতালীয়ভাবে মিলে গেছে বংশ, খোঁজ মেলে ঘটকের মাধ্যমে। অতঃপর খুবই সীমিত পরিসরে ঈদের পরদিন বিয়ে। তবে বিষয়টি প্রথমে সেভাবে কেউ না জানলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিয়ে পড়লে আলোচনায় আসে বিষয়টি। যমজ ভাই যমজ বোন আমার মনে হয় এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে নাই। তারা যে যমজ ভাই, তারা যে যমজ দুইটা বোন পাইছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। দেখছি এদিকে শুভেচ্ছা বার্তায় সিক্ত নতুন দম্পতিদ্বয় সবার কাছে চাইলেন দোয়া, তুলে ধরলেন নিজেদের নতুন এই অভিজ্ঞতার কথা। ভাই প্লাস বন্ধু আমাদের, আমরা বিয়ে তারা ওনারাও এরকম দুই বোন ওনার বান্ধবীর মতো, তো আমরা সারা জীবন এই বন্ধনকে অটুট রাখতে চাই। এইরকম যে একসাথে একই জায়গায় বিয়ে হবে, এটা আসলে লাকি একটা মনে হতেছে, নিজের খুব লাকি মনে হতেছে। যেভাবে চাচ্ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছে, তো আমরা সন্তুষ্ট, হ্যাপি। এখনো ইচ্ছা যে পড়াশোনা করে ভালো নিজের পায়ে দাঁড়ানোর, যে ভালো জব করার ইচ্ছা আছে। মোবাল্লিক করিম, MyTV, নিউজ ডেস্ক।
এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা রেকর্ড 239 জনের মৃত্যু, শনাক্ত 15,271 জন। বাইরের রোগীতে পরিপূর্ণ, ঢাকার হাসপাতাল খালি নেই আইসিইউ। কঠোর লকডাউন এখন ঢিলেঢালা, রাজধানীর রাস্তায় বেড়েছে ব্যস্ততা, থামছে না ঢাকামুখী জনস্রোত, কারখানা খুলতে চান মালিকরা। করোনার টিকা নিতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের, এসএমএস জটিলতায় কেন্দ্রে ভিড়, বয়সীমা কমিয়ে এখন 25 বছর। ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, 194 রোগী হাসপাতালে ভর্তি, আলাদা ওয়ার্ড চালুর পরামর্শ, সতর্কতার আহ্বান মেয়র আতিকের। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশির আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।